সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। প্রথমে ধরা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে আজকে নেওয়া হবে। পরবর্তীতে যেহেতু পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন করার সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই প্রাঙ্গণে, কাজেই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই মূলত আজকে আর সেখানে মরদেহ নেওয়া হচ্ছে না। আজকে মরদেহ নেওয়া হবে মূলত হিমঘরে রাখা হবে এবং পরবর্তীতে আগামীকালকেই মূলত জানাজা পরবর্তীতে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ সেখানে। এবং ইতিমধ্যেই কিছুক্ষণ পূর্বে যেহেতু বিমানবন্দরে তিনি অবতরণ করেছিল, সেখান থেকে যে রাজনৈতিক দলগুলো তাকে স্বাগত জানায় বা তার মরদেহ গ্রহণ করে, তারপরেই সেখান থেকে এই মুহূর্তে তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স এবং সেটিকে কেন্দ্র করে যে বহরটি, সেটি এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের পার্শ্ববর্তী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই হিমঘরে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি এই মুহূর্তে চলমান রয়েছে। এবং আমরা এই মুহূর্তে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট সেই এলাকা অতিক্রম করে রাজধানীর বিজয় সরণি এলাকা অবস্থান করছি এবং এটির গন্তব্য মূলত গিয়ে দাঁড়িয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এবং আসলে কয়েকটি দফা যে সিদ্ধান্ত পরিবর্তন সেটি কিন্তু পরিবারের সিদ্ধান্তের উপর অনেকটা নির্ভরশীল ছিল এবং সেই সিদ্ধান্তের উপর সাধুবাদ জানিয়েই মূলত আজকের এই তার মরদেহ হিমঘরে রাখা হচ্ছে। এবং বিপ্লবী তরুণ নেতা শরীফ ওসমান হাদী, যিনি কিনা আসলে তার এই অকাল প্রয়াণ সেটি সকলকেই তো কাঁদিয়েছে, কিন্তু আজকে যখন তার মরদেহ দেশে আসার খবরটি জানা যাচ্ছিল তখন থেকে কিন্তু একদিকে যেমন অশ্রু, একদিকে বিপ্লবী চেতনা, এই দুইয়ের সমন্বিত আমরা রূপ কিন্তু দেখতে পাচ্ছিলাম রাজধানী জুড়ে এবং দেশ জুড়ে। কাজেই আসলে সেই শরীফ ওসমান হাদী যার দেহগত বিয়োগ হয়েছে, যার দেহত্যাগ হয়েছে, কিন্তু তার এই যে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আজ রাজধানীতে ফিরল কয়েকদিনের ব্যবধানে, তার এই মরদেহ যখন রাজধানীতে ফিরল তখনও কিন্তু যে সকল জুলাই অভ্যুত্থানে জুলাই যোদ্ধা আছেন, একই সঙ্গে যারা এই জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন কিংবা জুলাই স্পিরিটকে ধারণ করেন, এমন সকল শ্রেণী পেশার মানুষের জন্যই কিন্তু এটি বেশ আবেগঘন পরিস্থিতি যেমন তৈরি করেছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদীর যে রক্ত, সেই রক্তের শপথ নিয়ে কিন্তু বিপ্লবীরা তারা ঘোষণা দিয়েছেন যে আসলে এই হত্যাকাণ্ডের বিচার যেমন তারা বাংলার মাটিতে জাতীয় নির্বাচনের আগে কিংবা দ্রুততম সময়ের মধ্যে তারা দেখতে চান, একই সঙ্গে এই রক্তের শপথ নিয়েই মূলত তারা জুলাই স্পিরিটের যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো রয়েছে এবং যে সকল অপূর্ণতা নিয়েই মূলত আমাদের পথ চলতে হচ্ছিল, অনেক ক্ষেত্রে যে বিপ্লবের রং ফিকে হয়ে গিয়েছিল বলে ধরা হচ্ছিল, সেই ফিকে হয়ে যাওয়া রং যাতে করে আর ফিকে না হয়, বরং এটির জুলাই স্পিরিটের বাস্তবায়নটি করা যায়, সেটির শপথ কিন্তু এই শরীফ ওসমান হাদীর রক্তের শপথ নিয়েই মূলত আজকে বলিয়ান হয়েছে। এই মুহূর্তে আমরা রাজধানীর আগারগাঁওয়ের কাছাকাছি অবস্থান করছি। এই মুহূর্তে শরীফ ওসমান হাদীর বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এই মুহূর্তে সেই আগারগাঁও এলাকা অতিক্রম করছে এবং তাকে তার এই অ্যাম্বুলেন্স বহন করা যে হচ্ছে, এর আগে পিছে এখানে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর কোনো যানজট কিংবা অন্য কোনো ঘটনা না ঘটে। এবং কিছুক্ষণ আগেই যখন আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ তার মরদেহ বুঝে পান এবং গ্রহণ করেন, তার কিছুক্ষণ পরেই মূলত এই অ্যাম্বুলেন্সে তার মরদেহ তোলা হয় এবং তার মরদেহের যে কফিন, সেই কফিনে কিন্তু খুব দৃশ্যমানভাবেই সেখানে লাল সবুজের পতাকা, যে লাল সবুজের পতাকাকে সমন্বিত রাখতে কিংবা লাল সবুজের পতাকার জন্য যে আমাদের আরও দীর্ঘ সংগ্রাম কিংবা আরও যে প্রতীক্ষা, যে উদাগ্র বাসনা, তার জন্য সংগ্রামটা কিন্তু শরীফ ওসমান হাদীর যেমন ছিল এই দেশবাসীর ছিল। একই সঙ্গে আসলে সেই পতাকার যে আকাঙ্ক্ষা, একটি পতাকা পেলে আমরা যে আর গাইব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা, শরীফ ওসমান হাদীরও কিন্তু সে একই চেতনায় ছিল, সেই কষ্টের কবিতা যেন আর লিখতে না হয় তার জন্যই তার সংগ্রাম জারি রেখেছিলেন। এবং খুবই আত্মভোলা এক মানুষ, বিশেষ করে গত 1.5 মাস যখন তিনি তার নির্বাচনী প্রচারণার নাম ছিলেন, কখনো ফজরের নামাজ পড়ে মুড়ি বাতাসা হাতে, কখনো বা তার নিজের লিফলেট নিজে বহন করে। কাজেই সেই আত্মভোলা এক মানুষ, সে যে মানুষটি আসলে এতটাই সরলতা তার মানুষকে মুগ্ধ করেছিল, সেই শরীফ ওসমান হাদী আজ আবারও রাজধানীতে ফিরলেন, তবে সেটি তার শেষবারের মতোই ফিরলেন এবং সেটি মরদেহ হিসেবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শরীফ ওসমান হাদী, যার একই সঙ্গে তিনি কবিতায় পারদর্শী ছিলেন, তার দক্ষতা ছিল একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তার দক্ষতা ছিল রাজনীতি নিয়ে, সর্বোপরি তিনি আপাদ মস্তক এমন একজন জুলাই বিপ্লবী যার বিপ্লবের চেতনার রং ঘোলাটে হয়েছে বলে এমন কোনো বিতর্ক আমরা দেখি না, বরং শরীফ ওসমান হাদীর যেই বিপ্লবী স্পিরিটটাকে ধারণ করা হয় সেটিকেই কিন্তু একটা অনুকরণীয় বা অনুসরণীয় আদর্শ হিসেবে অনেকেই বলে থাকেন। এবং সম্প্রতি খুব বেশি প্রাসঙ্গিক কবি নজরুলের বিদ্রোহী কবিতা একটি আবৃত্তি, যেটি শরীফ ওসমান হাদী নিজেও একজন কবি, স্বভাব কবি, এক লেখক, তার কণ্ঠে আমরা শুনি আজ তার মরদেহ যখন এই রাজধানীতে এসে পৌঁছায়, সেই সকল বিদ্রোহী কবিতার সেই সকল চরণগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক হিসেবে ধরা দেয় যে বিদ্রোহীর অনুক্লান্ত সেই দিন আমি হব শান্ত। আজ হয়তোবা দেহগতভাবে শরীফ ওসমান হাদী তার
তিনি শান্ত দেহ নিয়ে তিনি দেশে ফিরলেন, কিন্তু তার রক্তের শপথ নিয়ে যে সকল বিপ্লবী জনতা আজ রাজধানীতে কিংবা সারা দেশ জুড়ে যে একটা মিছিলের আমরা আহ, আধিক্য দেখেছি, বিক্ষোভ মিছিল দেখেছি, সেই জায়গা থেকে মূলত বলতেই হয় যে আসলে তার সেই বিপ্লবী চেতনা কিন্তু তাহলে থামেনি। আমরা একটু নিরাপত্তা বলয়কেও শ্রদ্ধা জানাতে চাই, একই সঙ্গে হাদিকে বহনকারী সে মরদেহ বহনকারী যে যে অ্যাম্বুলেন্সটি আছে সেটিকেও অনুসরণ করতে চাই। একই সঙ্গে আমরা নিশ্চয়ই নিরাপত্তা প্রোটোকলকেও আমরা উপেক্ষা করতে চাইবো না। এবং এই মুহূর্তে আমরা মূলত যে হৃদরোগ ইনস্টিটিউট তার কিছুটা কাছাকাছি বলা যায়, আমরা একটু আগেও মূলত আগারগাঁও এলাকা অতিক্রম করছিলাম। দেখছেন যে এই মুহূর্তে তা লাশবাহী যে ফ্রিজিং কার সেটি এই মুহূর্তে যে আগারগাঁও অতিক্রম করে সামনে কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট সেই এলাকার দিকে ধাবিত হচ্ছে। এবং তাকে বহনকারী বেশ কয়েকটি কালো রঙের নিরাপত্তা বলয়, গাড়িতে নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে শরীফ ওসমান হাদি, যিনি কিন্তু একেবারে নিরাপত্তাহীনভাবে একেবারে নিজের মতো করে এককভাবে যেই প্রার্থিতা তার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, সেই হাদি আজ হয়তোবা একটি নিরাপত্তা বলয় পেল ঠিকই, কিন্তু তার শেষ চাওয়া যেটা ছিল, যেটি বারবার গণমাধ্যমে তিনি উচ্চারিত করেছিলেন যে আসলে আমার চাওয়া পাওয়া খুবই সীমিত, যে আসলে যাতে করে আমি আমার যদি হত্যাকাণ্ডও হয় তাতে করে আমি বিচারটুকু পাই এই স্বাধীন দেশে, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে যাতে করে তার এই হত্যাকাণ্ডের বিচারটুকু হয়। তিনি অথবা আজ করতে পেরেছিলেন। বিপ্লবী শরীফ ওসমান হাদি মৃত্যুকে তিনি কখনোই পরোয়া করেননি, বরং এটি তিনি আজ করতে পেরেই তিনি আসলে বলতে চেয়েছিলেন যে আসলে তার হত্যাকাণ্ড যদি হয়েও যায়, শুধু এইটুকুই তার চাওয়া, কোনো সহিংসতা নয়, কোনো উগ্রতা নয়, বরং শুধুমাত্র ন্যায় বিচার, হত্যাকারীদের যাতে করে আইনের যে নিরাপত্তা, আইনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে যাতে করে তাকে তার বিচারটুকু করা হয়। এই চাওয়াটুকু নিয়েই যেই নিথর দেহ মূলত চিকিৎসাধীন অবস্থায় যেভাবে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আজ শরীফ ওসমান হাদি আবারও ফিরলেন বটে, কিন্তু আসলে তার এই ফেরাটা হয়তো বা অনেকের জন্য বেদনার, কিন্তু অনেক বিপ্লবীর শপথ নেয়ার নতুন এক উপলক্ষও কিন্তু তৈরি করেছে। আমরা এই মুহূর্তে যে আগারগাঁওয়ে অবস্থিত যে হৃদরোগ ইনস্টিটিউট তার খুব কাছাকাছি চলে এসেছি, এবং এখানকার হিমঘরেই মূলত শরীফ ওসমান হাদি, একজন কবি, একজন রাজনীতিবিদ, একজন বিপ্লবী, তার মরদেহ এই মুহূর্তে সেখানে নেওয়া হচ্ছে। এবং একটু পরেই হয়তো আমরা দেখবো যে বাম দিকে কিন্তু তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রবেশ করছে, এবং এখানে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় আমরা দেখছি। এখানে পুলিশের পক্ষ থেকে বেশ জোরদার নিরাপত্তা করা হয়েছে। এই মুহূর্তেই জাতীয় যে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল তার ভিতরেই মূলত শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলো। এবং এখানে আগে থেকেই মূলত গণমাধ্যম কর্মীদের যেমন ভিড় যেমন ছিল, একই সঙ্গে শরীফ ওসমান হাদির এই মরদেহ এখানকার তাৎক্ষণিক যে খবরটি, সেই খবরটি যখন জানা যায় তখন থেকেই এখানে কিন্তু এটা তাৎক্ষণিকভাবেই একটু ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে আসলে তার নিরাপত্তা প্রোটোকলের সঙ্গে যুক্ত যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো প্রবেশ করছে, এবং প্রায় 44 সেকেন্ড আগেই মূলত এই মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু এখানে প্রবেশ করলো। যদিও খুব তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখানকার উৎসুক জনতা, বিশেষ করে হাদিকে যারা ভালোবাসেন, হাদির চিন্তাধারাকে যারা ভালোবাসেন, হাদির কবিত্বকে যারা ভালোবাসেন, যারা হাদির এই চিন্তাধারাকে ধারণ করতেন, সেই সকল মানুষের একটা ভিড় কিন্তু এই মুহূর্তে আমরা এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আশপাশে বা প্রবেশদ্বারে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে মূলত পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমরা সেই অংশটুকু যদি দেখাতে চাই। যদিও কয়েক দফা সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করা হচ্ছিল। একবার মনে করা হচ্ছিল আজকে হয়তোবা তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। শেষ মুহূর্তের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, এবং যে কবি নজরুলের যেই বাণীটি ছিল আসলে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সেখানে তিনি যেমন সমাহিত আছেন, তার পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে, এবং এই সিদ্ধান্ত মূলত তার পরিবারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। এবং সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েই যেহেতু আগামীকালকেই জানাজা পরবর্তী সময়ে তার মরদেহ সেখানে নেওয়া হবে, তাই আজকে আর সেখানে নেওয়া হচ্ছে না, বরং সেটি রাখা হবে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে। এবং এখানে মূলত একজন বিপ্লবীর যে প্রয়াণ, কিন্তু তার মরদেহের প্রতি শ্রদ্ধা, তার মরদেহের নিরাপত্তা, সার্বিক বিষয়ের যে প্রস্তুতি এখানকার, সেগুলো অনেক বেশি আন্দোলিত করছে এখানকার উপস্থিত জনতাকে, অনেক বেশি নজরে পড়ছে এখানকার যারা উপস্থিত আছেন তাদের চোখে এবং গণমাধ্যমের চোখেও। এবং
আগামীকাল যখন মানিক মিয়া এভিনিউতে তার মরদেহ নেওয়া হবে জানাজার উদ্দেশ্যে, সেখানেও কিন্তু এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, যেই পরিমাণে বিপুল উৎসাহী জনতার এখানে ঢল, নিশ্চয়ই আগামীকালকেও রাজধানীবাসী দেশবাসী বিপ্লবী শরীফ ওসমান হাদির মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে সেখানে হাজির হবে, এবং সেটি কিন্তু অনুমান করাটা খুব বেশি স্বাভাবিক। এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাদির মরদেহ গ্রহণ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন, তারা এই মুহূর্তে গাড়ি থেকে নামছেন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যে হিমঘরে রাখা হবে সেদিকে তারা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছেন। এবং সেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু তার মরদেহ একটু আগেই গ্রহণ করেছিলেন। হাদিকে বহনকারী সে অ্যাম্বুলেন্সের সঙ্গে তারাও সফর সঙ্গী হয়ে আজ এখানে আসলেন। এবং হাদির কিন্তু চাওয়া পাওয়া খুবই সীমিত ছিল। তিনি আসলে ঢাকা ৮-এর একজন স্বতন্ত্র সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার এককভাবেই তিনি প্রচারণা চালাতেন। তার না ছিল কোনো অর্থের উৎস, না ছিল কোনো খুবই আর্থিক কোনো বড় কোনো উৎস, কিন্তু সাধারণ জনতাই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তাকে কিন্তু সে আর্থিক যোগান দিতেন। এবং তার এই প্রচারণার ক্ষেত্রেও কিন্তু খুবই সাদাসিধা একটা নিয়ে আবহ তৈরি করে তিনি কিন্তু গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন। তিনি বিলি করতেন মুড়ি বাতাসা, তিনি বিলি করতেন নিজের লিফলেট নিজেই। কাজেই তার যেই স্বকীয়তা, তার যে সাধারণ জীবনমান, সাধারণভাবে জীবন আচরণ, সেগুলো যেমন মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছিল, একই সঙ্গে তার এই অকাল প্রয়াণটাও মানুষের মনে কিন্তু দাগ কেটেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে যে উৎসুক জনতার যেটা ভিড় রয়েছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির এই মরদেহের প্রতিও শেষ মুহূর্তে শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ হয় কিনা, কিংবা তার মরদেহ দেখার কোনো সুযোগ ঘটে কিনা। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আর কোনোভাবেই তার মরদেহ দেখার সুযোগ নেই। তবে তারপরেও সেই অবাধ্য মনের উৎসুক, সেই চাওয়া পাওয়া পূর্ণ করতেই মূলত এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষণীয় আছে এখানে। যদিও এখানকার একটু আগেই তাৎক্ষণিকভাবে যখন সিদ্ধান্তটি নেওয়া হয় যে তার মরদেহ এখানকার হিমঘরে রাখা হবে, তাৎক্ষণিকভাবে এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখনও সেটি বিদ্যমান আছে। এবং যেহেতু আজকে রাতভর এবং আগামীকাল জানাজার আগ পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে যে অনুষ্ঠিতব্য যে জানাজা, সেই জানাজায় অংশ নেওয়ার আগ পর্যন্ত শরীফ ওসমান হাদির মরদেহ এখানেই রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। কাজেই এখানকার নিরাপত্তা ব্যবস্থা বলি কিংবা এখানে উৎসুক জনতার ভিড় বলি, সেটির আসলে খুব বেশি যে পরিবর্তন হবে কিংবা খুব বেশি যে কমে আসবে সেটি কিন্তু আমরা অনুমান করছি না। বরং উৎসুক জনতা এই খবর পাওয়া মাত্রই নিশ্চয়ই কোনোভাবেই শরীফ ওসমান হাদির মরদেহের খুব নিকটে আসার যে চেষ্টা, উদগ্র বাসনা, সেটি পূর্ণ করতে চাইবেন বলে এমন ধারণাও কিন্তু আমরা করতে পারি। আমরা যেহেতু ভিতরে প্রবেশ করছি না, এখানকার নিরাপত্তা ব্যবস্থাকেও আমরা শ্রদ্ধা জানাতে চাই, একই সঙ্গে গণমাধ্যম কর্মী হিসেবে দর্শকদেরও সেই জানার যে আগ্রহ সেটিকেও পূরণ করতে চাই। যেহেতু তথ্যটি খুব বেশি প্রাসঙ্গিক, শরীফ ওসমান হাদি যে খুবই একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তা নয়, কিন্তু তিনি একজন পোড় খাওয়া বিপ্লবী। এবং জুলাই বিপ্লবের রং হারানোর যে অভিযোগ আমরা প্রায় শুনি, জুলাই অভ্যুত্থানের বাস্তবায়ন তো না হওয়া অনেক দিকগুলো যখন শুনি, কিন্তু একজন রং না হারানো বিপ্লবী শরীফ ওসমান হাদি, একজন বিবর্ণ না হয়ে যাওয়া বিপ্লবী, সাদাসিধা জীবনযাপন করা বিপ্লবী কিন্তু শরীফ ওসমান হাদি। এবং যার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মাধ্যমেই মূলত তিনি তার স্বকীয়তার মাধ্যমে তিনি তার গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি করেছিলেন, একই সঙ্গে ঢাকা ৮ আসনের মতো একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায়ও তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থিতা যে ঘোষণাটি করেছিলেন, সেটিও তার সাহসিকতার বেশ প্রতীক হিসেবে অনেকে কিন্তু ধরে নিতেন। এবং যেহেতু শরীফ ওসমান হাদি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা ৮ আসনটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, সেটিও ঢাকা ৮ আসনের নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে, কাজেই শরীফ ওসমান হাদি এই অঞ্চলটিকে তার আপন করে নিতেন এবং তার শেষ ঠিকানাও কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই হচ্ছে। অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, সেখানেই তার মরদেহ কিন্তু সেখানে সমাহিত করা হবে। এবং খুব বেশি প্রাসঙ্গিক একটি তথ্য, শরীফ ওসমান হাদির নির্বাচনী যে প্রচারণায় বেশ স্বকীয়তা কিন্তু লক্ষ্য করা যেত। তিনি অন্যান্য প্রার্থীর মতো বেশ বহর নিয়ে কিন্তু প্রচারণা করতেন না। তিনি ফজরের নামাজের পরেই মসজিদে গিয়ে তার নিজের মতো করে তিনি ভোট চাইতেন, নিজের জন্য ভোট চাইতেন নিজেই, এবং তার নিজের লিফলেট নিজে তুলে ধরে দিতেন। কিন্তু সেই ফজরের নামাজ হয়তো বা শেষ নামাজটি তিনি পড়ে ফেলেছেন, কিন্তু এখন থেকে তার যেখানে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, সেই সকল মুসল্লিদের আনাগোনা, যেটি কিনা কল্পনা করেছিলেন, কবিতায় রূপক অর্থে ব্যবহার করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, সেই রূপক অর্থ নিশ্চয়ই কবি ওসমান হাদির ক্ষেত্রেও, কবি শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও, বিপ্লবী শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও খুব বেশি প্রাসঙ্গিক হিসেবে ধরা দেবে, এটি আমরা কিন্তু অনুমান করতে পারি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে। এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা বারবারই উল্লেখ করতে হয়, যদিও এখানকার মরদেহ যে আসলে হিমঘরে যে রাখা হবে, সিদ্ধান্তটা ছিল খুবই তাৎক্ষণিক, এবং এখানকার যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেটিও কিন্তু তাৎক্ষণিকভাবেই পুলিশের পক্ষ থেকে বা ডিএমপির পক্ষ থেকে তেমন ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং যে উৎসুক জনতা আজকে ছাড়া বিপ্লবী ছাত্র জনতা যারা ঢাকা জুড়ে বিক্ষোভ করছিলেন, মিছিল করছিলেন, স্লোগানে সারা সকাল থেকেই তারা রাজধানীকে মুখর রেখেছিলেন, সেই মুখরিত জনতা এখনও শাহবাগে যেমন অবস্থান করছে, বাংলা মোটর
হেডকোয়ার্টারে অবস্থান করছে। তার পাশাপাশি শরীফ ওসমান হাদির মরদেহ যখন এখানে আনা হলো এবং এই খবর গণমাধ্যমে চাউর হলো, তখন কিন্তু কিছু কিছু উৎসুক জনতা কিংবা শরীফ ওসমান হাদির প্রতি যে আবেগ অনুভূতি এবং তাকে কাছ থেকে দেখতে পারার যে উদাগ্র বাসনা, সেটির পূর্ণতা দিতেই মূলত এখানেও কিন্তু বেশ সেই ভিড়টিও কিন্তু লক্ষণীয় হিসেবে ধরা দিয়েছে। আমরা একটু চেষ্টা করব আসলে এখানকার যে উৎসুক জনতা আছে তাদেরকে একটু দেখাতে, আসলে তাৎক্ষণিক সিদ্ধান্তের পরেও কবি শরীফ ওসমান হাদি কতটুকু ইম্প্যাক্টফুল, কতটুকু তা অন্যের উপর প্রভাব বিস্তারকারী একজন নেতা হয়ে উঠেছিলেন, কিংবা অন্যের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম এমন একটি চরিত্র হয়ে উঠেছিলেন। সেটিরই কিন্তু একটা নিদর্শন যে আসলে এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে এসে তাৎক্ষণিকভাবে এত মানুষের আনাগোনা, এত মানুষের ভিড়, এত মানুষের উৎসুক চাহনি। এবং আমরা কিছুক্ষণ আগেও মূলত যেটা জানাচ্ছিলাম যে আসলে তার মরদেহ আগামীকালকেই শেষবারের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নেওয়া হবে। 2010 সালেই মূলত শরীফ ওসমান হাদি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন। তবে তিনি এই 2025 সালের ডিসেম্বরের শেষ লগ্নে এসে ডিসেম্বরের শহরে তিনি আবারও ক্যাম্পাসে ফিরবেন। তবে সেই ফেরা তার কিন্তু শেষবারের মতোই ফেরা হবে। শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ছিলেন, যদিও তিনি হলে সেভাবে থাকা হয়ে ওঠেনি। তবে সেই হল থেকেও কিন্তু মসজিদ প্রাঙ্গণটা খুব বেশি কাছে এবং তার এই প্রাঙ্গণটাও নিশ্চয়ই প্রিয় প্রাঙ্গণ, যেখানে তিনি 5 বছর তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। সেখানেই তার জীবনের বাকি জীবনটুকু সেখানেই সমাহিত করা হবে, সেখানেই তিনি শায়িত হবেন। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যে তার শেষ যাওয়া হবে নিশ্চয়ই তিনি জানতেন না।